কিছু কিছু মানুষ সোনার চামচ মুখে নিয়েই জন্মায়। আমাদের গল্পের নায়ক উইনও তেমন একজন মানুষ, যে ব্যাংককের খুব নামিদামি কোম্পানির মালিকের একমাত্র উত্তরাধিকার। বাবা মাহারা উইন দাদার স্নেহ ভালোবাসাতেই মানুষ হয়েছে, কিন্তু হঠাৎই দাদা মারা যান। স্বাভাবিকভাবেই সব সম্পত্তির মালিক উইনই হওয়ার কথা, কিন্তু মারা যাবার আগে দাদা একটি অদ্ভুত উইল রেখে গিয়েছেন। সম্পত্তির ভাগ পেতে হলে উইনকে একটি ফুলের নার্সারিতে 1 বছর সাধারণ কর্মী হিসেবে কাজ করতে হবে। যদি উইন সেটা করতে অমত জানায়, তাহলে সকল সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। উইন এক কানাকড়িও পাবে না। উইন পড়ে যায় বেকায়দায়। জীবনে যে 1 গ্লাস পানি ঢেলে খায়নি, সে কিনা অন্যের জমিতে চাষাবাদ করবে। এটা কি সম্ভব নাকি? তার উপর আবার সেই নার্সারির মালিক পুড জেদ ধরেছে সে উইনকে তার কর্মী হিসেবে কাজে নেবে না। উইন পড়ে যায় উভয় সংকটে। শেষ পর্যন্ত কি সে পুডকে মানিয়ে নিতে পারবে? পুডকে যদি মানিয়েও নেয়, তবুও কি দাদার শর্ত মতো 1 বছর চাষাবাদ করে শর্ত পূরণ করতে পারবে, নাকি হাজার হাজার কোটি টাকার সম্পদ হারিয়ে পথে বসে যাবে? দর্শক, এরকমই সুন্দর গল্পের একটি ড্রামা সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি। আশা করি আমাদের এক্সপ্লেইন করা অন্যান্য ড্রামা সিরিজগুলোর মতো এটিও আপনাদের মন ছুঁয়ে যাবে। তাহলে আসুন শুরু করা যাক। ব্যাংককের হাইরোড ধরে দ্রুত গতিতে ছুটে চলছিল নু উইন। গুড লুকিং চেহারা, দামি পোশাক, লেটেস্ট গাড়ি, দেখেই মনে হচ্ছে অনেক বড়লোক পরিবারের ছেলে, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। উইন ব্যাংককের স্বনামধন্য কোম্পানি সত্যায়রক কোম্পানির মালিক আতিথ সত্যায়রকের একমাত্র উত্তরাধিকার। উইনের মেজাজটা আজ খুবই খারাপ। মৃত্যুসজ্জায় তার দাদা একটি ছেলে মানুষে আবদার করে বসেছে। দাদা তাকে একটি গ্রামের ম্যাপ দেখিয়ে বলে তার জন্য সেই গ্রাম থেকে ইয়েলো বেঞ্জামাস ফুল এনে দিতে। এই ফুল তো শহরেই অহরহ পাওয়া যায়, তাহলে 100 কিলোমিটার দূরের কোনো গ্রামে গিয়ে এই ফুল আনার কি দরকার? সব ফুলই তো একই রকম। সেখানকার ফুলের কি এমন স্পেশাল ব্যাপার আছে? দাদাকে কিছুতেই সে কথাটা বোঝাতে পারল না। দাদার একই জেদ, ওনার রাই উইনরো গ্রামের ফুলই লাগবে। উইন যদি না আনতে পারে, তাহলে সে যেন আর কখনোই ওনার সামনে না আসে। ছোটবেলায় বাবা মা মারা যাবার পর উইন দাদার কাছেই মানুষ হয়েছে, তাই ইচ্ছের বিরুদ্ধে গিয়েও এমন ছেলে মানুষে আবদার মেটাতে উইন এখন সেই ফুল আনার জন্যই রাই উইনরো গ্রামে যাচ্ছে। গ্রামের কাঁচা রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিল দুটো মেয়ে। তাদের পাশেই পিক আপ ভ্যান নিয়ে এগিয়ে আসে পুড নামের একটি মেয়ে। এই মেয়েগুলো তার বান্ধবী। তাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু পুড যেতে পারবে না, কারণ বাড়ি গিয়ে তার মাকে কেক বানাতে সাহায্য করা লাগবে। তাই বান্ধবীদের সে সরি বলে এগিয়ে যায়। ততক্ষণে সেই রাস্তায় উইনও চলে আসে। উইন শাই করে মেয়ে দুটোর পাশ দিয়ে বেরিয়ে আসে। আচমকা এভাবে পাশ দিয়ে গাড়ি চলে যাওয়ায় দুজন মেয়েই সাইকেল নিয়ে পড়ে যায়। পুড অবাক হয়ে বলে, এই লোক মাতাল নাকি? এভাবে গাড়ি চালায় কেন? উইন পুডের গাড়ির সাইড নেবার জন্য অনর্গল হর্ন বাজাতে শুরু করে। পুড এবার বেশ বিরক্ত হয়, তাই আর সাইডই দেয় না। দুজনের রেস চলতে থাকে। কিছুক্ষণ পর উইন এমন এক ট্যাকেল দেয় যে পুডের গাড়ি ব্যালেন্স হারিয়ে একটি খাদে চাকা আটকে যায়, তাই আর সামনে এগোতে পারে না। উইন রেসে জিতে হাসতে হাসতে বেরিয়ে যায়। এদিকে হাসপাতালে শুয়ে দাদা আপন মনেই বিড়বিড় করতে থাকে, ইয়েলো বেঞ্জামিন হলো সৌভাগ্যের প্রতীক। উইন একদিন ঠিক বুঝতে পারবে আমি ওকে সেখানে কেন পাঠিয়েছিলাম। এরপর দাদা পাশ ঘুরে শুতেই কাউকে দেখতে পায়, যে যমদূতের মতো ওনার সামনে দাঁড়িয়ে আছে। মানুষটাকে দেখে দাদা খুব বিচলিত হয়ে পড়েন। তিনি রেগে বলতে শুরু করেন, তুই একজন প্রতারক, তুই একজন শয়তান। এরপর তিনি আশেপাশে কাউকে খুঁজে সাহায্য চান, কিন্তু কেউ সেখানে ছিল না। তিনি বিচলিত হয়ে এবার নিজের লাইফ সাপোর্ট এবং স্যালাইন লাইন বন্ধ করে দেন। সেই সাথে বন্ধ হয়ে যায় ওনার হৃৎপিণ্ড। দাদা কাউকে কিছু বলার আগেই ওপারে পাড়ি জমান। কিন্তু সেই লোকটা কে ছিল, যাকে দেখেই এত বড় কোম্পানির একজন মালিক এতটা বিচলিত হয়ে পড়লেন? সেটা আমরা এখন আপনাদের জানাবো না, এটা টুইস্ট হিসেবেই থেকে যাক। আমরা গ্রামে ফিরে যাই, দেখি সেখানে উইন কি করছে। উইন দাদার এঁকে দেওয়া ম্যাপ ধরে ঠিকঠাক ফুল বাগানে গিয়ে পৌঁছায়। উইন সেই বাড়িতে গিয়ে ইয়েলো বেঞ্জামিন ফুলের কথা বারবার বলতে থাকে, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না, শুধু অপেক্ষার পর অপেক্ষাই করতে থাকে। অবশ্য উইনের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। ফুলবাগানের আসল মালিককে তো সে রাস্তাতে আটকে দিয়ে এসেছে, তাহলে তাকে ফুল দেবেই বাকে। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন, রাস্তার সেই পিক আপ চালানো মেয়েটি এই বাগানের মালিক। সে যতক্ষণ না আসবে উইনকে কেউ ফুল দিতে পারবে না। এইদিকে দাদাকে আইসিইউ রুমে নিয়ে যাওয়া হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে। অস্থির হয়ে বাইরে পায়চারি করছে উইনদের বাড়ির সেবিকা, নাম আন্টি। খবর পেয়ে হাসপাতালে আসে উইনদের পারিবারিক লয়ার থংরুপ। সে উইনের তাকে খবরটা জানানোর বারবার চেষ্টা করে, কিন্তু উইনের মেজাজ তখন গরম ছিল, তাই ফোনটা অফ করে রেখে যায়। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে পুড আসে। পুড এসেই প্রথমে সে উইনের গাড়ি দেখে খেপে যায়।
এই বজ্জাতটা এখানে কি করছে? এরপর সে উইনের সাথে হর্ন বাজানো নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। উইন প্রথমে বুঝতে পারে না মেয়েটা এরকম কেন করছে। বাইরে পিক আপটা দেখে বুঝতে পারে গ্রামের রাস্তায় এই মেয়েটাকেই সে শায়েস্তা করে এসেছে। যাই হোক, উইন বলে সে এখানে ফুল কিনতে এসেছে, কিন্তু পুট স্পট জানিয়ে দেয় সে ম্যানারলেস কারো কাছে ফুল বিক্রি করবে না। উইন অবাক হয়ে জিজ্ঞেস করে, ম্যানারলেস কি কাজ করলো সে? তখন পুট রাগ দেখিয়ে উইনকে বলে, রাস্তায় বেহায়াপনা করে গাড়ি চালানো, মানুষজনকে না দেখেই গাড়ি ঢুকিয়ে দেওয়া আর অকারণে হর্ন বাজানো, এগুলো কি ম্যানারলেসের মতো কাজ না? তুমি এটা ঢাকা শহরের জ্যাম পেয়েছো যে ইচ্ছে মতো অকারণে হর্ন বাজাবে? দুজনের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া। শেষে পুটের মা পাত্রা দুজনকে সামলায়। পুট এবার একটু নম্র হয়ে জিজ্ঞেস করে, উইনের কি ফুল লাগবে? উইন জানায় তার ইয়েলো বেঞ্জামাস লাগবে, কিন্তু তাদের বাগানের এই ফুলগুলো সব অ্যাডভান্স বুক হয়ে গেছে, তাই পুট দিতে পারবে না বলে দেয়। তখন উইন ফুলের দামের চেয়েও কয়েক গুণ বেশি টাকা বের করে বাগানের সব ফুল কিনে নিতে চায়। এবার পুট খুব রেগে যায় এবং বলে, টাকা দিয়ে তুমি আমাকে ফুল বিক্রির জন্য রাজি করাতে পারবে না। এটা একটা ফুলের দোকান, কোনো ফাস্ট ফুডের দোকান না যে আসবে আর সাথে সাথে গরম করে তোমাকে পরিবেশন করানো হবে। ফুল নিতে এলে 1 সপ্তাহ পরে এসো। কিন্তু উইনের তো আজই ফুল লাগবে। সে পড়ে যায় বেকায়দায়। শেষে পুটের মা পুটকে বলে উইনকে 1 অংশের ফুল দিয়ে দিতে, বাকি যেটুকু থাকবে সেটুকু কাল অন্য কাস্টমারকে ডেলিভারি দেওয়া যাবে। মায়ের কথা রাখতে পুট তো রাজি হয় ঠিকই, কিন্তু সে শর্ত জুড়ে দেয় বাগানের কর্মচারীরা ছুটিতে চলে গেছে, তাই উইনকে নিজে নিজেই ফুল কেটে নেওয়া লাগবে। উইন বুঝতে পারে এই মেয়েটা তাকে শায়েস্তা করতে চাইছে, তাই সে নিজেই ফুল কেটে নিতে রাজি হয়ে যায়, কারণ সে হারতে রাজি না, সে জিতবেই। কিন্তু হাসপাতালে দাদা জীবনযুদ্ধে পুরোপুরি হেরে গেছেন। ডাক্তার শেষ চেষ্টা হিসেবে বুকে ইলেকট্রিক শক দিয়েও দাদাকে আর জাগিয়ে তুলতে পারলেন না। উইন কাঁচি নিয়ে ক্ষেতের মাঝে ঢুকে পড়ে, কিন্তু সে কিছুতেই ফুল কাটতে পারছিল না। কোনোটা ছোট হয়ে যাচ্ছিল, আবার কোনোটা বড় হয়ে যাচ্ছিল। পুট পেছন থেকে শুধু খোঁটা দিচ্ছিল আর মজা নিচ্ছিল। পুট বলে, এভাবে কাটতে থাকলে সারা জীবনেও পুরো বাগানের ফুল কেটে শেষ করতে পারবে না। পুটের কথায় কান দিতে গিয়ে উইন ফুলের ডাটার বদলে নিজের আঙ্গুলেই কাঁচি বসিয়ে দেয় এবং গল গল করে রক্ত বের হতে শুরু করে। উইন রাগ করে বলে, তোমাকে মাথা ঘামাতে বলেছে কে? যাও এখান থেকে বিদায় হও। পুট রাগ করে সরে যায়। অনেক কষ্টে একতোরা ফুল কেটে উইন নিয়ে আসে। উইনের হাতে এত অল্প ফুল দেখে পুট হাসিতে ফেটে পড়ে। উইন রাগ করে বলে, দাঁত কেলিও না, কত দাম হয়েছে বলো, পরিশোধ করে দিয়ে বিদায় হই। পুট আগে থেকেই কেটে রাখা ফুলগুলো দেখে বলে, তোমার আর আমারগুলো মিলিয়ে 1200 টাকা। কথাটা বলেই পুট ফিক করে হেসে ওঠে। উইনও বুঝতে পারে এই পাজি মেয়েটা শুধু শুধু তাকে খাটিয়ে নিল। ফুলের দাম পরিশোধ করে উইন গাড়িতে ওঠে এবং ফোনটা অন করে চলে যায়। উইন চলে যেতেই পুটের কাছে থংরোবের ফোন আসে এবং জানায় মিস্টার আতিথ সত্যায়ক মারা গেছেন। নিউজটা শুনে পুট শকড হয়ে যায়। এদিকে উইনের কাছেও নাম আন্টি ফোন দিয়ে দাদার মৃত্যুর সংবাদ জানায়। উইনও প্রচণ্ড শকড হয়ে গাড়ি থামিয়ে দেয়। তার ইঞ্জিনিয়ারিং পাশ করে দাদার সামনে আসার সেই মুহূর্তটা মনে পড়ে যায়। দাদা সেদিন খুবই খুশি হয়েছিলেন। উইনকে নিয়ে ওনার গর্ব হচ্ছিল। উইন আফসোস করে বলেছিল আজ তার বাবা মা বেঁচে থাকলে খুব খুশি হতো। তখন দাদা বলেছিলেন, আমাকে দেখ, আমি তোর বাবা, আমি তোর মা। দাদা উইনের কাঁধে হাত রেখে বলেছিলেন, এই সত্তারক কোম্পানির ভবিষ্যৎ হলো উইন, তাই উইনের অনেক দায়িত্ব। কিন্তু উইন সেই দায়িত্ব পালন করতে পারেনি। দাদার মৃত্যুর সময় সে পাশে থাকতে পারেনি, এই দুঃখে সে কাঁদতে শুরু করে। বাড়ি ফিরে উইন তার নিজের হাতে কাটা ফুলের তোড়াটা দাদার মৃতদেহের ওপরে রাখে। এরপর দাদার কাছে ক্ষমা চায়। দাদার ফ্যানারেল শেষ হয়ে উইন ভেতরে যেতেই সেখানে পুট আসে। পুট লয়ার থংরোবের সাথে দেখা করে এবং বিস্তারিত জানতে চায় দাদা কিভাবে মারা গেলেন। থংরোব যেটুকু জানে সেটুকুই পুটকে বলে। পুট দাদার মেমোরিয়ালসের ওপরে তার বাগানের ফুলগুলো দেখে বেশ অবাক হয়, কিন্তু তেমন গুরুত্ব দেয় না। সে মেমোরিয়ালের সামনে বসে দাদার জন্য প্রার্থনা করে এবং বলে, দাদা, আপনি আমার জন্য যা কিছু করেছেন সেই ঋণ আমি কয়েক জন্মেও শোধ করতে পারবো কিনা সন্দেহ। আমি আপনাকে নিজের দাদার মতোই ভালোবাসি। আসলে উইনের দাদা আর পুটের দাদা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। পুটের দাদা এবং বাবা মারা যাবার পর ইনি তাদের আগলে রেখেছিলেন। পুটদের যেটুক সম্পত্তি ছিল সেগুলো ব্যাংকের লোনে ডুবেছিল। উনি সেই লোনও চুকিয়ে দেন। পুটদের ফুলের বাগান গড়ে তুলতে আর্থিক সাহায্য করেন, তাই পুট ওনার কাছে চিরকৃতজ্ঞ। দাদার মৃত্যু উইনকে খুব আঘাত করে। দুদিন তার শুধু কান্নাকাটি করেই কেটে যায়। এরপর অস্থি স্থাপন শেষ হতেই উইনের সৎমা পিথিব সম্পত্তি ভাগাভাগির জন্য উৎসুক হয়ে উইনকে ফ্যামিলি মিটিংয়ে নিয়ে যায়। সম্পত্তির ভাগ পাবার জন্য তার আর দেরি একদমই সহ্য হচ্ছিল না। ফ্যামিলি বলতে তাদের তেমন কেউ বেঁচে নেই। এখন সত্যায়কের ওয়ারিশ হিসেবে শুধু 3 জনই আছে। একজন উইনের সৎমা থিপ এবং তৃতীয় জন উইনের দাদার পালিত নাতি কারান।
থিপ পারিবারিক লয়ার থাংরূপকে খুব তাড়া দিচ্ছিল উইনের দাদার উইলপত্রটা খুলে পড়ার জন্য, কিন্তু থংরূপ জানায় এই উইল পড়ার জন্য আরও একজন গুরুত্বপূর্ণ মানুষকে উপস্থিত থাকা লাগবেই, আর এটা হলো দাদার নির্দেশ। সে মানুষটা উপস্থিত না থাকা পর্যন্ত সে কিছুতেই এই উইলপত্র বের করতে পারবে না। উইন এবার রেগে গিয়ে জিজ্ঞেস করে, কে সেই মহাগুরুত্বপূর্ণ মানুষ? আসলে সেই গুরুত্বপূর্ণ মানুষটা আর কেউ না, বরং পুট। দাদা মৃত্যুর কয়েক মাস আগে পুটকে থংরূপের অফিসে ডাকেন এবং তাকে নমিনি করে দিয়ে যান। তাই একমাত্র পুডের উপস্থিতিতেই আইনিভাবে তার সম্পত্তির ভাগ বাটোয়ারা সম্ভব। উইন জেদ ধরে সে ওই গুরুত্বপূর্ণ মানুষটার সাথে এখনই দেখা করবে এবং তাকে এখানে নিয়ে আসবে। তাই থংরূপ উইনকে নিয়ে বেরিয়ে যায়। স্বাভাবিকভাবেই থংরূপ উইনকে নিয়ে পুডের বাড়িতে আসে। আসার পথে উইন ঘুমিয়ে পড়েছিল। গাড়ি থামিয়ে থংরূপ তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ঘুম থেকে উঠেই উইন অবাক হয়ে বলে, আরে এটা তো রাই উইনরুক ফার্ম। থংরূপ উইনকে জানায় তাকে যার সাথে দেখা করাতে নিয়ে এসেছে সে এই ফার্মেরই মালিক। উইন গাড়ি থেকে নেমেই হনহন করে বাড়ির ভেতর ঢুকে পড়ে। তার এই এলাহি কাণ্ড দেখে থংরূপ অবাক হয়ে গিয়ে বলে, এইভাবে কেউ মানুষের বাড়িতে ঢুকে? বাড়ির লোকেরা তো চোর বলে পুলিশকে ধরিয়ে দিবে। তখন উইন বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ফুলের ফার্মের দিকে চলে যায়। ফার্মে কর্মীরা কাজ করছিল। উইন তাদের জিজ্ঞেস করতে থাকে এই ফার্মের মালিককে, কিন্তু কেউ ঠিকঠাক উত্তর দেয় না। অবশেষে উইন পুটকে খুঁজে পায় আর তাকে জিজ্ঞেস করে, এই ফার্মের মালিককে? পুট উল্টো জিজ্ঞেস করে, কেন? এই ফার্মের মালিকের সাথে তোমার কি কাজ? উইন ভাব দেখিয়ে বলে, সেটা তাকে বলা যাবে না। এসব কর্মী টর্মীর সাথে সব ব্যাপারে আলোচনা করতে নেই। পুট এবার উইকে শায়েস্তা করতে দূরে একটা জায়গা দেখিয়ে বলে, ওখানে ফার্মের মালিক আছেন। উইন সেই দিকেই হাঁটা ধরে আর পুট মুচকি হাসতে থাকে। উইন শুধু হেঁটেই যায় আর জনে জনে জিজ্ঞেস করে এই ফার্মের মালিককে, কিন্তু কেউই তাকে মালিকের নাম বলে না। পুরো এলাকা চষে এসে ঘেমে টেমে একাকার হয়ে উইন ফিরে এসে দেখে পুট থংরূপের সাথে বসে গল্প করছিল। উইন রেগে বলে, সে অনেক খুঁজেও ফার্মের মালিককে খুঁজে পায়নি। থংরূপ হেসে বলে, ফার্মের মালিক তো এখানে বসে আছে, তুমি ওই দিকে খোঁজ পাবে কি করে? তারপর দুজন পুটকে তাদের সমস্যার কথা বলে, কিন্তু পুট তাদের সাথে যেতে অসম্মতি জানায়। থংরূপ বারবার রিকোয়েস্ট করলেও উইন খুব বাজে ব্যবহার করে। তখন পুট শর্ত দেয়, উইন যদি তাকে মিষ্টি করে বিনয়ের স্বরে অনুরোধ করে তাহলে সে যেতে রাজি আছে। উইন বলে, গুষ্টি কিলাই তোর বিনয়ের। সে ডিরেক্ট পুটকে ঘাড়ে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর গাড়ির ভেতর বসিয়ে দেয়। উইন এক দরজা দিয়ে পুটকে গাড়িতে বসায়, পুট আরেক দরজা দিয়ে পালিয়ে যায়। আবার উইন তাকে ধরে এনে একদম চেপে ধরে গাড়িতে বসে এবং থংরূপকে গাড়ি চালাতে বলে। পুট যতই ছটফট করে উইন তাকে ততই চেপে ধরে। এক পর্যায়ে পুট চিল্লাতে শুরু করলো। উইন ধৈর্য হারিয়ে বলে, আর একটাবার চিল্লালেই তোমাকে আমি কিস করব। এই এক কথাতেই পুট পুরো শান্ত হয়ে যায়। এমনকি পথে দুজন একে অন্যের কোলে মাথা রেখে ঘুমিয়েও পড়ে। উইনের বাড়িতে পৌঁছে থংরূপের ডাকে তাদের ঘুম ভাঙে এবং একে অন্যকে টাচ করে ঘুমানো নিয়ে আবারও ঝগড়া বাঁধিয়ে দেয়। পুট মুখ ঘুরিয়ে বলে, সে নামবে না, বাড়িতে যাবে। উইন আবারও তাকে টেনে হিঁচড়ে নামায় এবং ভেতরে নিয়ে যায়। পুটের গেট আপ দেখে থিপ তাচ্ছিল্যের হাসি দিতে থাকে আর বলে, মনে তো হচ্ছে কোনো ফার্মের কর্মচারী। এই মেয়ে নাকি গুরুত্বপূর্ণ মানুষ। পুটকে রেগে যেতে দেখে থংরূপ শান্ত করার জন্য বলে, আসলে সে কর্মচারী না, একটি বড় ফার্মের মালিক। যাই হোক, তিনজন ওয়ারিশ, একজন নমিনি এবং উইলের সাক্ষী হিসেবে থংরূপ এবং তার বাবা সবাই এক জায়গায় হয়। এবার থংরূপ উইল পত্রটি খুলে পড়া শুরু করে। আথিত সত্যায়রকের উইল অনুযায়ী উইনের সৎমা থিপ পায় কোম্পানির 3% শেয়ার, সমুদ্র তীরে একটি বাংলো আর 5 কোটি ক্যাশ টাকা। অবশ্য এতেও সে খুশি ছিল না। ঠুটুলটা বলে, মাত্র এইটুকুই দিয়ে গেল, ধুর। আথিত সত্যায়রক তার পালিত নাতিকে দিয়ে গেছে 3% কোম্পানির শেয়ার এবং 3 কোটি ক্যাশ টাকা। বেচারা অবশ্য ফ্রিতে যা পেয়েছে তাতেই বেশ খুশি। সবশেষে আসে উইনের পালা। উইল অনুযায়ী বাকি অস্থাবর স্থাবর সম্পত্তি যা কিছু আছে সবগুলোই উইন পায়। শুনে উইনের মুখে জমিদারি হাসি ফুটে ওঠে, কিন্তু থংরূপ যখনই শর্তের কথা বলে তখনই মুখটা মলিন হয়ে যায়। উইনের দাদা দুটো শর্ত রেখে গিয়েছেন। উইনকে সম্পত্তি পেতে হলে এই দুটো শর্ত অবশ্যই মেনে নিতে হবে। শর্ত দুটো হলো, প্রথমত উইনকে উইনরুক ফার্মে পুডের আন্ডারে 1 বছর কৃষিকাজ করতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো কারণে যদি পুড উইনকে কাজে রাখতে না চায় তাহলে উইনের সম্পত্তির অর্ধেক চ্যারিটিতে দানপত্র হিসেবে চলে যাবে। আর এই দুটো শর্ত যদি উইন মানতে অস্বীকার করে তাহলে সে সকল সম্পত্তি থেকে বঞ্চিত হবে। সেই সাথে যতদিন না উইন তার শর্ত পূরণ করছে ততদিন কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে পুডের হাতে। সে কোম্পানি এবং বাড়িকে নিয়ন্ত্রণের সম্পূর্ণ অধিকার পাবে, আর পজিশন অনুযায়ী সে সময় পর্যন্ত স্যালারিও পাবে। শর্ত শুনে তো সবার মাথায় হাত, কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি।
বুড়ো বয়সে কি তাদের দাদার মাথা খারাপ হয়ে গেছিল নাকি? এরকম অদ্ভুত সিদ্ধান্ত সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে নিতে পারে? উইন আর থিপ দুজনে মিলে পুটকে দোষারোপ করতে থাকে এবং তাদের সাথে জড়িয়ে অনেক উল্টোপাল্টা কথাও বলে দেয়। পুট এবার আর চুপ থাকতে পারে না, সেও ইচ্ছামতো কথা শুনিয়ে দেয়। পুটের কাছে ঝাড়া খেয়ে দুজনেই চুপ হয়ে যায়। আর পুট বেরিয়ে যাবার আগে বলে যায় সে কখনোই উইনের মতো ম্যানারলেস স্টুপিডকে তার ফার্মে কাজে নেবে না। উইন আর থিপ দুজনেই বসে কি করবে না করবে ভাবতে ভাবতেই মাথা এলোমেলো হয়ে যায়। তাই দুজনই বারে চলে যায় ড্রিঙ্ক করতে। উইন যায় বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে, আর থিপ যায় তার পরকীয়া প্রেমিকের সাথে। থিপের বয়ফ্রেন্ড 1 নম্বর সুবিধাবাদী লোক। সে তাদের কোম্পানিরই পার্চেসিং ডিপার্টমেন্টের ম্যানেজার। সে থিপের সাথে আছে শুধুমাত্র তার ভাগের সম্পত্তি এবং টাকাগুলো হাতানোর জন্য। অন্যদিকে উইনের একজন গায়ে পড়া টাইপের বান্ধবী আছে, সেও সুবিধাবাদী টাইপের। সে তার বাবার ব্যবসার জন্য উইনের কাছ থেকে টাকা হাতানোর ধান্দাতেই তার পেছনে পড়ে থাকে। উইন ড্রিঙ্ক করে বাড়ি ফেরার পর থিপ আর তার বয়ফ্রেন্ড জুয়াকর্ণ একসাথে বাড়ি ফেরে এবং রাতটা এখানেই কাটিয়ে দেবার বায়না ধরে। থিপ তাকে নিয়েই বাড়িতে ঢোকে এবং সবার সামনেই অসভ্যতা করতে শুরু করে। সকালে ঘুম থেকে উঠেও তারা আবার অসভ্যতা শুরু করে। তখন উইন এসে যায় এবং তাদের দেখে রেগে যায়। উইন জুয়াকর্ণকে অনেক অপমানও করে, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা কখনোই অপমান গায়ে মাখে না। এই লোকটা সেরকমই। শেষে উইন বলে যায় সে ফিরে এসে যেন এই লোককে আর না দেখতে পায়, না হলে সে একটা তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। থংরূপ লাইব্রেরিতে গেছে বই কিনতে। সেখানে সে একটা বই তুলতে গিয়ে দেখে অন্য একটা মেয়ে বইটা ছো মেরে নিয়ে নেয়। বইটা একটা ভাষা শিক্ষার বই, আর এই বইটা থাংরূপের মায়ের লেখা। মেয়েটা লাইব্রেরিতে ভাষা প্র্যাকটিস করতে শুরু করে, অভদ্রের মতো চলাফেরা করতে শুরু করে। এসব দেখে থংরূপের বেশ বিরক্ত লাগে। এ সময় তার কাছে উইনের ফোন আসে। সে এখনই দেখা করতে চায়। তাই থংরূপ জেনা চেয়ার থেকে উঠতে যাচ্ছিল, তখনই সে মেয়েটার সাথে তার ধাক্কা লাগে। মেয়েটির হাতের কফি তার শার্টে লেগে যায়, আর মেয়েটি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে, কারণ মেয়েটির হাতের একটা ম্যাগাজিনের কভার থংরূপেরই ফটো রয়েছে। তাই মেয়েটার কাছে ব্যাপারটা স্বপ্নের মতো। থংরূপ যতই তাকে এড়িয়ে চলতে যায় ততই সে পিছু নিতে থাকে। অবশেষে মেয়েটাকে কোনোরকম কাটিয়ে সে বের হয়ে উইনের কাছে যায়। উইন থংরূপকে জিজ্ঞেস করে এই উইলের অদ্ভুত শর্তকে কাটানোর কোনো উপায় আছে কিনা। থংরূপ জানিয়ে দেয় সম্পত্তি পেতে চাইলে উইনকে প্রথম শর্তটা মেনে নেয়াই লাগবে। উইন এবার রেগে যায় এবং বলে সে এখনই পুরের কাছে যাবে এবং উইলের দ্বিতীয় শর্তের ব্যাপারে সম্মতিসূচক সাইন করে নেবে। তাতে অর্ধেক সম্পত্তির চ্যারিটিতে চলে গেলেও বাকি অর্ধেক তো অন্তত সে পাবে। উইন পেপার নিয়ে বেরিয়ে আসে। থংরূপ তাকে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু সে শোনে না। আসলে উইন না জানলেও থংরূপ ঠিকই জানে পুট আসলে কি জিনিস। তাকে ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করানো সম্ভব না। উইন রাস্তাতে থাকতে থাকতেই পুরের সাথে তার এক বন্ধু দেখা করতে আসে, যার নাম জো। জো ব্যাংকক থেকে পুরের পছন্দের কিছু বই এনেছে। গল্প করার সময় পুট তার সাথে সব কথা শেয়ার করে। জো অবাক হয়ে বলে, এগুলো কি সত্যি বলছো নাকি কোনো ড্রামার কাহিনী? এরকম ঘটে নাকি? তখনই পুরের কাছে একটি চিঠি আসে। চিঠিটা উইনের দাদা মৃত্যুর 3 দিন আগে পুটকে লিখে রেখে গেছেন। পুট চিঠি খুলে দেখে দাদা লিখেছেন, আমার গাধা নাতিটাকে সামলে রেখো। তাকে কোম্পানির দায়িত্ব দেওয়ার আগে ঠিক ভুলের পার্থক্য বুঝিও। জানি তোমাকে বেশ ঝামেলাতে ফেলে গেলাম, কিন্তু এই মুহূর্তে তুমি ছাড়া আর কাউকেই আমি বিশ্বাস করতে পারছি না। পুটের মনটা এবার বেশ নরম হয়, কারণ দাদা তাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন, তাই সে নিজের দায়িত্ব পালন করবেই। চিঠি পড়া শেষ করে পুট ফুলের ক্ষেতে ঢোকে। তখনই উইন চলে আসে। পুটের মা আর খালা জানায় পুট ক্ষেতে কাজ করছে। ততক্ষণ উইনকে অপেক্ষা করার অনুরোধ করে, কিন্তু উইন বলে সে এখনই দেখা করবে। এরপর সে গাড়ি থেকে পানি এবং গরম কাপড় বিশিষ্ট স্যুট বুট পরে বেরিয়ে আসে। এটা দেখে পুটের মা আর খালা হাসিতে ফেটে পড়েন। পুট ফুলের নতুন চারা লাগাচ্ছিল। উইন পুটের কাছে গিয়ে বলে তার জরুরি কথা আছে। পুট যতই বলে অপেক্ষা করতে সে আগে কাজটা শেষ করেনি, কিন্তু উইন কিছুতেই শোনে না, বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে উইন ঘাট ধরে পুটকে দাঁড় করায় এবং তার কথা শুনতে বাধ্য করে। পুট রাগ করে বলে, সমস্যা কি, বিরক্ত কেন করো? উইন জানায় সেসব ক্ষেত খামারে পড়ে থাকতে পারবে না, তাই সে দ্বিতীয় শর্তটা মেনে নিতে চায়। সে পুটকে দ্বিতীয় শর্তটার ব্যাপারে সাইন করতে বলে। স্বাভাবিকভাবেই পুট সাইন করতে অসম্মতি জানায়। উইন এবার পুটকে টাকার অফার করে। পুট বলে টাকা দিয়ে তাকে কেনা যায় না। তখন উইন রাগ করে পুটের ফুলের চারাগুলো নষ্ট করে দেয়। পুটের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাই সে উইনকে ধরে রোদের ভেতর একটি খুঁটিতে একেবারে চোরের মতো করে বেঁধে রাখে। তারপর বলে সূর্যটাকে টাকার অফার করে বলো রোদের উত্তাপটা কিছু কমিয়ে দিতে, দেখো সূর্য শোনে কিনা। উইনকে বেঁধে রেখে পুট চলে যায়। উইন এদিকে কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই আসে না।
অনেকক্ষণ পর পুরের আন্টি এসে তাকে দেখতে পায় এবং বাধা দড়িটা কাটার জন্য রুমে কাঁচি আনতে চায়। কাঁচি নিয়ে আসার সময় পুর তাকে আটকায় এবং কাঁচিটা কেড়ে নেয়। আরও কিছুক্ষণ পর পুর উইনের কি অবস্থা দেখতে যায়। উইন গরমে ছটফট করছে। তখনই একজন কর্মচারী এসে জানায় খেতে পানি দিতে হবে। পুর লাফিয়ে উঠে বলে, চমৎকার, যা তাড়াতাড়ি পানির পাইপ নিয়ে আয়। পুর উইনকে জব্দ করতে পানি নিয়ে পুরো ভিজিয়ে দেয়। তারপর বলে, কি শরীর ঠান্ডা হয়েছে না? উইন এবার রেগে মেগে ছটফট করতে শুরু করে। ফলে পুরের গ্রিন হাউসের দুর্বল খুঁটিগুলো নড়বড়ে হয়ে ওঠে। পুট বেশ ভয় পেয়ে যায়। না জানি তার পুরো গ্রিন হাউসের ছাদটাই ভেঙে পড়ে যায়। পুটকে ভয় পেতে দেখে উইনও আরও বেশি করে মোচড়ামুচড়ি শুরু করে। এবার পুট তাকে শান্ত করতে শর্তের পেপারে সাইন করে দেয়। তখনই পুটের মা চলে আসে এবং পুটকে বুঝায় অতিথির সাথে এরকম ব্যবহার করতে হয় না। মায়ের কথা শুনে বাধ্য হয়ে পুট উইনের হাতের বাঁধন খুলে দেয়। মা তাকে বকাবকি করে বলে উইনের ভেজা কাপড়গুলো পরিষ্কার করে আয়রন করে দিতে। পুটকে বাধ্য হয়ে সেটাই করা লাগে। পুরের বাড়ি থেকে বের হবার সময় শর্তের পেপারটা দেখার পর উইনের আবারও মেজাজ খারাপ হয়ে যায়। উট তাড়াহুড়ো করে দ্বিতীয় শর্তের পেপারের জায়গায় প্রথম শর্তের পেপারে সাইন করে ফেলেছে। পুটের কাছে কৈফিয়ত চাইতে গিয়ে উইন জানতে পারে পুট এটা ইচ্ছাকৃতভাবেই করেছে, কারণ এটা দাদার শেষ ইচ্ছে ছিল, যাতে উইন এখানে পুরের কাছে শিক্ষা নিতে পারে এবং কোম্পানি সামলানোর জন্য যোগ্য হয়ে উঠতে পারে। কিন্তু উইন এই শর্ত কিছুতেই মানতে রাজি না। সে দেউলিয়া হয়ে যাবে, তবুও এই চাষাবাদ করতে পারবে না। তখন পুট বলে, কোনো ব্যাপার না, তুমি এখানে না আসলেও আমি তো তোমার বাড়ি যেতে পারবো। আমি তোমার বাড়ি গিয়ে উইল মোতাবেক কোম্পানি এবং বাড়ির সব সিদ্ধান্ত নেবার ক্ষমতা ব্যবহার করে তোমাকে শুধরাবো। উইনও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পুট সেখানে গিয়ে দুদিনও টিকতে পারবে না। উইন মুখে চ্যালেঞ্জ করে আসলেও বাড়ি ফিরে পুটের থাকার সমস্ত ব্যবস্থা করে দেয়। উইনের সিদ্ধান্ত শুনে থিপ তেলে বেগুনে চলে ওঠে, কিন্তু উইন তাকে কথা দেয় পুটকে সে শায়েস্তা করে ছাড়বেই। পুট উইনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েই থংরূপকে ফোন দিয়ে উইনের বাড়িতে আসতে বলে। থংরূপ গিয়েছিল তার মায়ের একটা নতুন বইয়ের প্রমোশনাল অনুষ্ঠানে। সেখানে তাকে সুন্দরী তরুণী মেয়েগুলো ঘিরে ধরেছিল, কিন্তু সেসব ছেড়ে বাধ্য হয়ে থংরূপকে বেরিয়ে আসতে হয়। তাড়াহুড়ো করে বেরোনোর সময় লিফটে ঢুকে লাইব্রেরির সেই মেয়েটার সাথে তার আবারও ধাক্কা লাগে। শুধু ধাক্কা লাগলেও না হয় ব্যাপার ছিল না, থংরূপের টাইয়ের স্ট্রাইপের সাথে মেয়েটির চুল আটকে যায়। স্ট্রাইপ থেকে আটকে যাওয়া চুল ছাড়াতে গিয়ে দুজনেরই নাজেহাল অবস্থা হয়ে যায়। শেষে তাড়াহুড়ো করার কারণে থংরূপ স্ট্রাইপটাই খুলে রেখে চলে যায়। পার্কিং লটে গিয়ে দেখে থংরূপের গাড়ির সামনে কেউ একজন গাড়ি রেখেছে। আবারও লোকজন ডেকে গাড়ি সারতে তার আরও লেট হয়ে যায়। থংরূপ তো টেনশনেই অস্থির। পুট উইনের বাড়িতে আসছে মানে সেখানে নিশ্চয়ই আজ কোনো ধামাকা হবে। ধামাকা তো অলরেডি শুরু হয়ে গিয়েছে। উইন এবং থিপ বাড়ির সকল কর্মচারীদের নির্দেশ দিয়ে রেখেছে তারা যেটা বলবে ওরা যেন সেগুলো পালন করে। তাদের নির্দেশের বাইরে গেলেই সকল কর্মচারীদের বেতন কেটে নেওয়া হবে। এরই মধ্যে পুট উইনের বাড়িতে পৌঁছে যায়। উইন প্রথম থেকেই তার খেল শুরু করে দেয়। সে পুটকে গেটের বাইরে দাঁড় করে রেখে গেট না খুলে অপমান করে বলে, তোমার পোশাক দেখে মনে হচ্ছে চাকরানির ইন্টারভিউ দিতে এসেছো, কিন্তু এই বাড়িতে অলরেডি অনেকগুলো কাজের লোক আছে, তাই নতুন আর কোনো কাজের লোক নেওয়া হবে না। উইন গেট খুলতে না চাইলে পুট গেটের ওপর দিয়ে লাফিয়ে পার হয়ে ভেতরে চলে আসে। পুটের এরকম কাজ দেখে উইন বলে, নির্লজ্জ মেয়ে, এরপর ভেতরে চলে যায়। পুটু ভেতরে গিয়ে ড্রয়িং রুমে তাদের সাথে বসে পড়ে। উইন এবং থিপ কথার প্যাচে পুটকে অপমান করতে থাকে, যদিও সে কোনো অপমানই গায়ে মাখে না। উইন কর্মচারীকে নির্দেশ দেয় পুটের জন্য পানি নিয়ে আসতে। আসলে সে আগে থেকে তাদের শিখিয়ে রেখেছিল তারা যেন পানি আনার সময় 3 চামচ লবণ মিশিয়ে আনে। উইনের কথা মতো তারা লবণ মেশানো পানি এনে পুটকে দেয়, কিন্তু সে বুঝতে পারে নিশ্চয়ই পানিতে কোনো ঝামেলা আছে, তাই পুট বলে তার এখন পিপাসা লাগেনি। এবার উইন পুটকে তার ঘর দেখাতে নিয়ে যায়, কিন্তু যাওয়ার পথে সে ইচ্ছা করে কৌশলে পুটের সুটকেস সুইমিং পুলে ফেলে দেয়। পুট বুঝতেই পারে উইন ইচ্ছে করে এটা করেছে, কিন্তু তার কিছুই করার ছিল না। এরপর উইন পুটকে তার ঘরের সামনে নিয়ে যায়, কিন্তু পুট ভরসা পাচ্ছিল না। সে ভাবছিল আবার উইন কোনো বদমাইশি করবে। উইন বুঝতে পারছিল পুট দরজা খুলতে ভয় পাচ্ছে, তাই পুট যেই না দরজার হাতলে হাত দেয় অমনি উইন ভয় দেখাতে পেছন থেকে হাউ করে চিল্লিয়ে ওঠে। পুটু ঠাস করে একটি চড় বসিয়ে দেয় এবং বলে, ভয়ে মেরে দিছি। উইন গালটা ধরে দাঁড়িয়ে থাকে। পুট ঢোকার আগে উইন পুটের ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে এবং লাফিয়ে লাফিয়ে বলে, ক্ষেত খামারে শক্ত মাটিতে শুয়ে থাকতে এখানে কি এরকম নরম গদিতে তুমি শুতে পারবে, নাকি একটা লোহার বেডের ব্যবস্থা করে দেব? পুট রেগে উইনকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু উইন তার সাথে দুষ্টুমি শুরু করে। দুষ্টুমি করতে গিয়ে পুটের বুকের উপর উইন পড়ে যায়। উইন মজা করে বলে, আমার সঙ্গে ঘুমোতে চাও, সরাসরি বললেই হয়। পুট তাকে ধাক্কা দিয়ে বলে, বদমাইশ, ছুচু বাদর, বের হো বলছি। উইন তখন জানালা দিয়ে দেখায় কাজের লোকেরা পুটের ভিজে যাওয়া কাপড় শুকাতে দিচ্ছে।
পুট বিব্রত হয়ে উইনকে ছেড়ে ওদের কাছে দৌড় দেয়। অনেক জ্বালাতনের পর পুট বাগানে এসে উইনকে রাগ করে বলে, তোমার কি কোনো কাজ কাম নাই? সবসময় আমার পেছনে লেগে আছো কেন? উইন বলে, কাজ তো আছেই, খুব জরুরি একটা কাজ আছে এবং সেটা আমি এখনই করব। উইন পুটের 2 হাত গাছের সাথে বেঁধে দেয়, ঠিক সেভাবেই যেভাবে সে গতদিন উইনকে ফার্মে বেঁধে রেখেছিল। উইন পানির পাইপ এনে পুটকে একদম পুরোপুরি ভিজিয়ে দেয়। অবশেষে উইন তার প্রতিশোধ নিয়েই নিল। এ সময় থংরূপ চলে আসে এবং স্পষ্টভাবে উইনকে বাড়াবাড়ি করতে নিষেধ করে দেয়। থংরূপ একটি ফ্যামিলি মিটিং ডাকে এবং সবাইকে জানিয়ে দেয় তারা পুডের সাথে এরকম ব্যবহার করতে পারবে না, কারণ উইল অনুযায়ী পুডি এখন সব কিছুর মালিক। সে যা খুশি তাই করতে পারে, এমনকি সে ইচ্ছে মতো বাড়ি এবং অফিসের কর্মচারীদেরও ছাঁটাই করতে পারবে। তাই সবাই যেন তার সাথে শালীন ব্যবহার বজায় রাখে। সবাই রুম থেকে বেরিয়ে গেলে থংরূপ পুটকে একটি সিক্রেট এগ্রিমেন্ট পেপার দেয় এবং সেটাতে সাইন করতে বলে। এই সিক্রেট এগ্রিমেন্ট পেপারের ব্যাপারে শুধুমাত্র উইনের দাদা আর থংরূপই জানে। তাই থংরূপ পুটকেও বারণ করে দেয় সে যেন কাউকে এ ব্যাপারে কিছু না বলে। সাইন হয়ে গেলে থংরূপ তাকে বাইরে এনে বাড়ির সকল কাজের লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। পুট ভাবে তার পক্ষে তো একা সব সামলানো সম্ভব না, তাই তার একজন সেক্রেটারি প্রয়োজন। পুট তার বেস্ট ফ্রেন্ডকে ফোন দিয়ে বাড়িতে ডাকে। পুটের বেস্ট ফ্রেন্ড আসলে সেই মেয়েটি যার সাথে থংরূপের লাইব্রেরি এবং লিফটে ধাক্কা লেগেছিল। পুট তাকে তার সেক্রেটারি হওয়ার অফার করে, কিন্তু মেয়েটি না করে দেয়। তখন পুট তাকে প্রলোভন দেখায় সে যদি তার সেক্রেটারি হয় তাহলে সে তার প্রিয় লেখিকার অটোগ্রাফ এনে দেবে। এবার মেয়েটা এক বাক্যে রাজি হয়ে যায়। রাতে পুটের চোখটা সবে লেগে এসেছিল। বাইরে থেকে হাসি তামাশার শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। তাই দেখার জন্য বাইরে বেরিয়ে এসে দেখে থিপ তার ম্যানেজারের সাথে অসভ্যতামি করছে। পুট ঘেন্নায় গজগজ করতে করতে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে উইন বাড়ি ফিরে আবারও হর্ন বাজাতে শুরু করে। আবারও পুট বিরক্ত হয়ে উঠে আসে। বাইরে এসেই সে উইনের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। পরিস্থিতি হাতাহাতি পর্যায়ে যাবার আগেই নাম আন্টি উইনকে ধরে ঘরে নিয়ে যায়। পুট রেগেমেগে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে আর বিড়বিড় করে বলে, মা ছেলে দুইটাই অসভ্য। সকালে ঘুম ভেঙে পুট কিচেনের পাশ দিয়ে যাওয়ার সময় দুজন কাজের লোকের কথাবার্তা শুনতে পায়। তারা থিপের অসভ্যতা নিয়ে কথাবার্তা বলছিল। এরপর তারা উইনের ব্যাপারে কথা বলা শুরু করে। উইন সেই তুলনায় অনেক নরম মনের মানুষ। তাছাড়া তার টাকাতে সে একজন কাজের লোককে পড়াশোনাও করিয়েছে। এই প্রথম উইনের ব্যাপারে পুটের কিছুটা ভালো ধারণা জন্মালো। পুট কিচেনে ঢুকে দেখতে পায় নাস্তার অনেক রকম আইটেম রেডি করা। সে জিজ্ঞেস করে বাড়িতে কোনো গেস্ট আসবে কিনা। এত খাবার কেন? কাজের লোকেরা জানায় এগুলো উইন, থিপ আর কারানের নাস্তার জন্য। পুট অবাক হয়ে বলে, এগুলো কি মানুষ খাবে নাকি কোনো দানব খাবে? খাবার টেবিলে বসে উইন আর পুটের মধ্যে আবারও খাবার নিয়ে ঝগড়া লেগে যায়। তখনই থিপ তার বয়ফ্রেন্ড নিয়ে খেতে আসে। এবার থিপ পুটের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। পুট কথায় কথায় জবাব দিলে থিপ আর তার সাথে পেরে ওঠে না। তখন থিপের বয়ফ্রেন্ড জোয়াকর্ন থিপের সাথে সাফাই গাইতে আসে আর পুটকে জিজ্ঞেস করে, তুমি এদেরকে নির্দেশ দেবার কে? তখন পুট উল্টো তাকে বলে, আগে নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি কে? আমি বর্তমানে এখানকার মালিক আর তুমি সাধারণ একটা কর্মচারী। তাই কর্মচারীর মালিকদের মধ্যে কথা বলা মানায় না। জোয়াকর্নের মুখটা একদম শুকিয়ে যায়। উইন এবার পুটের ওপর বেশ সন্তুষ্ট হয়। যে কাজটা সে করতে পারেনি সেটা পুট করে দেখিয়েছে। উইন কারানের সাথে বসে আলোচনা করছিল সে এই ঝামেলা থেকে কিভাবে বের হবে। তার দাদার অদ্ভুত শর্তের জন্য সে এখন প্রাণহীন পুতুল হয়ে পড়েছে। উইন সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক এই উইলটা চেঞ্জ করবে। তাই সে থর্নরূপকে এ ব্যাপারে জানার জন্য ফোন দেয়। থর্নরূপ বলে আজকে তার অফিস ছুটি, তাই সে বাড়িতেই আছে। তাই উইন যেন বাড়িতে এসে এই ব্যাপারে বিস্তারিত কথা বলে। কিন্তু আরেকটা সমস্যা হয়ে যায়। উইনের আগেই পুরের সাথে তার আলোচনার শিডিউল আছে। তার মানে এখানে দুজনের মুখোমুখি দেখা হয়ে যাবে। থর্নরূপ বুঝতে পারে তার বাড়িটা এবার নির্ঘাত পারমাণবিক চুল্লি হয়ে যাবে। কিছুক্ষণ পরেই পুট চলে আসে। পুট থর্নরূপকে জানায় সে একজন সেক্রেটারি নিয়োগ দিতে চলেছে, কিন্তু তার জন্য থর্নরূপকে একটি কাজ করে দিতে হবে। পুট একটা উপন্যাসের বই বের করে থর্নরূপকে দেখিয়ে বলে, এই বইয়ের লেখিকার একটি অটোগ্রাফ ম্যানেজ করে দিতেই হবে। বইটি দেখেই থর্নরূপ বিষম খায়। আসলে বইটা তার মায়েরই। পুট এখনও জানে না থর্নরূপের মা একজন জনপ্রিয় লেখিকা। থর্নরূপ অবাক হয়ে পুটকে জিজ্ঞেস করে সে এই বইয়ের লেখিকার ফ্যান কিনা। পুট জানায় তার বান্ধবী লেখিকার ফ্যান, তাই এই বইতে অটোগ্রাফ নিয়ে গেলে তবেই সে সেক্রেটারি হতে রাজি হবে। এরই মধ্যে দরজায় কলিং বেল বেজে ওঠে, অর্থাৎ উইন চলে এসেছে। উইন আর পুট মুখোমুখি হয়েই ভূমিকম্প শুরু হয়ে যায়। থর্নরূপ কোনো রকম দুজনকে সামলায়। এরপর হুইলটা আগা মাথা পরে উইনকে বুঝায় কোনোভাবেই এই হুইলকে চেঞ্জ করা সম্ভব না। তখন উইন বিরক্ত হয়ে বলে, তবুও কিছু তো একটা উপায় থাকবেই, সেই উপায়টাই আমাকে বলো। থর্নরূপ বলে, একটা উপায় আছে,
যার মাধ্যমে উইন পুরোপুরি এই সমস্যা থেকে নিস্তার পেয়ে যাবে। কি সেই উপায় যার মাধ্যমে উইন ফার্মে কাজ করা থেকে এবং পুডের শাসন থেকে নিস্তার পেয়ে যাবে? সেটা না হয় আমরা পরের পর্বে থনরবের কাছেই জেনে নেব। দর্শক, আজ এ পর্যন্তই। এই পর্বটি আপনাদের ভালো লাগলে আগামী পর্বে আমরা আবারও হাজির হব উইন আর পুডের আরও বেশি দুষ্টু মিষ্টি খুনসুটি নিয়ে। আবারও আপনাদের ভাসাবো আনন্দের জোয়ারে। তাই ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।